আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে আমাদের চ্যাপ্টার 10, যেটা হচ্ছে সমন্বয় বা কোঅর্ডিনেশন, সেটা হচ্ছে সেকেন্ড ক্লাস। তো চলো আমরা হচ্ছে শুরু করি। তো গত ক্লাসে আমরা কি পড়েছিলাম, যদি একটু টপিকগুলো আমি জাস্ট বলে যাই। উদ্ভিদের সমন্বয়, যেটা এটা কিন্তু আমরা গত ক্লাসে শেষ করেছি, তাই না? উদ্ভিদের সমন্বয়টা আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যেটা প্রাণীর সমন্বয়, ওইটা পড়বো মেইনলি। তো আমরা এখানে মানুষেরটাই পড়বো। আচ্ছা, এই যে স্নায়ুতন্ত্র। তো স্নায়ুতন্ত্র গত ক্লাসে আমি একবার একটু হালকা করে আইডিয়া দিয়েছিলাম, বাট চলো আবার আজকে শুরু করি। দেখো, স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের দেহের বিভিন্ন অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় করে, দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্র। এখানে হচ্ছে স্নায়ুতন্ত্রের কাজ বলছে, ঠিক আছে? এই যে কাজ, এই কাজ, তিনটা কাজ বলছে। হ্যাঁ, এখানে হচ্ছে তিনটা কাজের কথা বলছে। এই তিনটা একটু মনে রেখো। হ্যাঁ, এগুলো একদম প্রাইম কাজ, তো এগুলো খুব ইম্পর্টেন্ট। কী করে আমাদের বিভিন্ন অঙ্গ ও তন্ত্রের মধ্যে সমন্বয় করে ফার্স্টলি, তারপরে হচ্ছে সেকেন্ডলি আমাদের দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করে, আর হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এই তাহলে হচ্ছে ফার্স্টে আমাদের অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় রক্ষা করতে হবে, আর উদ্দীপনা বহন করতে হবে, তারপরে হচ্ছে উদ্দীপনায় সাড়া দিয়ে যে পরিবেশের সাথে সম্পর্ক করে সেটা করতে হবে। তাহলে হচ্ছে এখন দেখো, আমাদের স্নায়ুতন্ত্রের বিন্যাসটা যদি বলি, আমাদের স্নায়ুতন্ত্র কী নিয়ে গঠিত হয়। আমরা অনেক সময় ভাবি কি আমাদের মাথাটাই হইতেছে ব্রেইন, বা মানে আচ্ছা মাথা ব্রেইন ওইটা অন্য ব্যাপার, মানে আমাদের স্নায়ুতন্ত্র বা যে কন্ট্রোল করার ব্যাপারটা, এটা খালি মাথা থেকেই আসতেছে, এরকম একটা গ্রস ধারণা কেন জানি আমাদের মনে গেঁথে গেছে। হ্যাঁ, এটা কাইন্ড অফ ট্রু, বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই না। স্নায়ুতন্ত্র বা এই যে আমাদের সমন্বয় ব্যাপারটা, এটা হচ্ছে আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ড করতেছে। তো স্পাইনাল কর্ড জিনিসটা হচ্ছে আমাদের মাথায় থাকে না, এটা হচ্ছে আমাদের যে ভার্টিব্রাল ক্যানেল বা হচ্ছে ভার্টিব্রাল কলাম, মানে আমাদের মেরুদণ্ড, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা জিনিস যাচ্ছে, স্পাইনাল কর্ড, সেটাও মানে ব্রেইন আর স্পাইনাল কর্ড, এই দুইটা জিনিস মিলেই হচ্ছে আমাদের স্নায়ুতন্ত্রটা গঠিত হচ্ছে। তো দেখো, স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের দুইটা জিনিস আছে। এটা হচ্ছে যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, হ্যাঁ, দুইটা পার্ট। আর একটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এই যে পেরিফেরাল বা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র। তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের কি, স্নায়ুতন্ত্র হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেম। ইংলিশগুলো একটু মনে রাখলে কি তোমাদের, কেন যেটা আমার মনে হয় বাংলা ওয়ার্ডগুলো এখানে একটু বেশ কঠিন করে ফেলছে, তো এগুলো মনে রাখলেও তোমাদের একটু মনে রাখতে ইজি হবে। তাহলে স্নায়ুতন্ত্র আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, বাট বাংলা কিন্তু মনে রাখতে হবে, কারণ তোমাদের এক্সামে মেনলি এটাই আসবে। দুইটা পার্ট আছে, একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র, সেন্ট্রাল অ্যান্ড পেরিফেরাল। তো এই সেন্ট্রালটার মধ্যেই মেনলি মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড আছে। মস্তিষ্কেই আমাদের এই যে ব্রেইন পার্টটা থাকে, আর হচ্ছে সুষুম্না কাণ্ড মানে হচ্ছে আমাদের স্পাইনাল কর্ড। আর প্রান্তীয় স্নায়ুতন্ত্র মানে কি জানো, এখানে মেইনলি হচ্ছে আমাদের নার্ভস থাকে। নার্ভস হচ্ছে আমাদের করটিকা সুষুম্না স্নায়ু একটা, আরেকটা হচ্ছে আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্রের মধ্যে আবার হচ্ছে আমাদের সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, আর হচ্ছে করটিকা স্নায়ু সুষুম্না স্নায়ুর মধ্যে আবার মানে করটিকা স্নায়ু আছে, সুষুম্না স্নায়ু আছে। তাহলে যদি আমরা অ্যাজ আ হোল বলি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, নার্ভাস সিস্টেমটা হচ্ছে কি আমাদের, বা স্নায়ুতন্ত্র, এটার হতেছে আমাদের দুইটা পার্ট। একটা হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, একটা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। দেখো, কেন্দ্রীয়টা কি আমাদের মাথায় থাকতেছে ব্রেইন, আর হচ্ছে নিচে আমাদের মেরুদণ্ড, যেটা এটা তো আমাদের বডির একদম মাঝখান দিকে থাকতেছে না, মানে একদম কেন্দ্রের দিকে। তো আমাদের এই ব্রেইন আর স্পাইনাল কর্ড মানে মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ড, এই দুটো হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশ। আর হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র কি, এখান থেকে এই যে ব্রেন স্পাইনাল কর্ড থেকে হচ্ছে কতগুলো নার্ভ বের হয়ে আমাদের সারা শরীরে যাচ্ছে, এটাই হতেছে মানে পেরিফেরিতে যাচ্ছে। তো আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেম, এখানে হচ্ছে এই সব নার্ভগুলো পাচ্ছি। তো এই ধারণাটা খুব ভালোভাবে হওয়া জরুরি, কারণ এটা না হলে তুমি সামনে বুঝতে পারবে না এত ভালো মতো, ঠিক আছে? তো চলো আমরা এবার দেখি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। যে এখন আমাদের মধ্যে কী আছে, মস্তিষ্ক এবং মেরুমজ্জা বা সুষুম্না কার্য, মানে মস্তিষ্ক যেটা বললাম ব্রেইন আর স্পাইনাল কর্ড দিয়ে হচ্ছে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠিত। তাহলে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের দুইটা পার্ট কি, মস্তিষ্ক আর মেরুমজ্জা বা সুষুম্না কাণ্ড, মানে ব্রেইন আর স্পাইনাল কর্ড। মস্তিষ্ক কোথায় থাকে, করটিকার মধ্যে সুরক্ষিত থাকে। হ্যাঁ, এই জিনিসটা ইম্পর্টেন্ট। করটিকা, যে আমাদের মাথায় হাড্ডি আর কি একটা, যেটার মধ্যে হচ্ছে আমাদের ব্রেইনটা সুরক্ষিত থাকে, কারণ ব্রেইনটা কিন্তু খুবই মানে ভালনারেবল প্লাস হচ্ছে খুব নরম একটা জিনিস। হ্যাঁ, আচ্ছা, মস্তিষ্ক বা ব্রেইন
সুষুম্নাকাণ্ডের শীর্ষে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত অংশটি করটিকার মধ্যে অবস্থান করে তাকে মস্তিষ্ক বলে। আচ্ছা, তাহলে হচ্ছে দেখো সুষুম্নাকাণ্ডের শীর্ষ মানে কি ওই যে বললাম আমাদের মেরুদণ্ডের মাঝখানে স্পাইনাল কর্ড নামে একটা জিনিস থাকে, এইটার একদম উপরে এটা যেখানে মানে মনে করো এই যে এরকম একটা মানে লম্বা, তো এইটার এই যে এই মানে এই কি বলে এটা অ্যান্টেরিয়র এন্ড মানে একদম শুরু হচ্ছে এটা যেখানে এই শুরুর জায়গাটা, এই জায়গাটায় একটা স্ফীত অংশ থাকে যেটা হচ্ছে আমাদের ব্রেইন আর কি, হ্যাঁ মস্তিষ্ক। মানে আমাদের সহজ কথাই তো তুমি বুঝতেছো যে উপরে একটা স্ফীত অংশ মাথা বা মস্তিষ্ক, তার নিচে হইতেছে একটা স্পাইনাল কর্ড আছে লম্বা। তো এটাকে আর কি একটু ঘুরে পেঁচে লিখছে। তো এই লাইনটা একটু পড়বা। তারপর দেখো মস্তিষ্ক আমাদের স্নায়ুতন্ত্রের পরিচালক, তাহলে হচ্ছে স্নায়ুতন্ত্রের পরিচালকের এটা কিন্তু এমসিকিউ আসতে পারে আমাদের মস্তিষ্ক। এখন এটা 3টা অংশ আছে, কি কি? অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। হ্যাঁ, আমাদের ফোর ব্রেইন, মিড ব্রেইন আর হচ্ছে আমাদের হাইন্ড ব্রেইন। আচ্ছা, ওই অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক মনে রাখবা। এখন দেখো অগ্র মস্তিষ্ককে আমরা এই যে 2টা ইংলিশ নাম মনে রাখতে হবে। হ্যাঁ, ফোর ব্রেইন বা হচ্ছে প্রোজেনসেফালন। হ্যাঁ, প্রোজেনসেফালন নামটা ইম্পর্টেন্ট। তুমি যদি মেডিকেল সায়েন্সে কেউ পড়তে আসো দেখবে এটা খুব ইউজ হচ্ছে। তো ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন এটা তোমাদের হচ্ছে মানে ইসের জন্য ইম্পর্টেন্ট, ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন। ঠিক আছে, অগ্র মস্তিষ্ক কি? অগ্র মস্তিষ্ক হচ্ছে আমাদের ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন। অগ্র মস্তিষ্ক। আচ্ছা, তাহলে অগ্র মস্তিষ্ক, ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন এটা হচ্ছে মস্তিষ্ক বা মস্তিষ্কের মধ্যে হচ্ছে সব থেকে বড় অংশ। এটাকে আমরা সেরেব্রামও বলতে পারি। সেরেব্রামকে আবার গুরু মস্তিষ্ক বলা হয়। ঠিক আছে, সেরেব্রামের দেখো এখন সেরেব্রামের কিন্তু 2টা ভাগ থাকে, ডান আর বাম 2টা পার্ট থাকে। আচ্ছা, এখানে কি ছবি আছে? এই ছবি দিয়ে তো হয়তো বুঝবা না। আচ্ছা দাঁড়াও, এখানে যদি একটুখানি আমি মার্ক করি, এই যে সেরেব্রাম অ্যাকচুয়ালি যে এই পুরা মানে এখানে একটা বড় পার্টটাই হইতেছে সেরেব্রাম। তো এটাই যে রাইট অ্যান্ড লেফট সিমেট্রিক্যাল হাফে ভাগ থাকে। আচ্ছা, এখানে অবশ্য সবই চলে আসছে, এটা এত ভালো বোঝা যাচ্ছে না, একটা ভালো ছবি দিলে এটার হতো। আচ্ছা আচ্ছা, এটা তো আচ্ছা এটা তো তোমরা বুঝতেছোই মোটামুটি। দাঁড়াও এবার আমি একটু একে বোঝানোর চেষ্টা করি। এই যে এখানে যেরকম জিনিসটা দেখতেছো না, এইটা হইতেছে একটা পার্ট, এই যে এরকম একটা পার্ট থাকে আর এই যে এরকম একটা পার্ট থাকে, এর মাঝখানে হইতেছে 2টা আবার কানেকশন থাকে, কানেক্টেড থাকে। হ্যাঁ, এরকম আর কি, মানে যদি আমরা এটা তো হইতেছে আমরা এক সাইডের মানে কি বলে এটা মাঝখান দিয়ে কেটে দেখতেছি, তাই না? যদি আমরা হচ্ছে সামনে থেকে দেখতাম এরকম দেখতাম। আচ্ছা, এখন দেখো আমাদের সেরেব্রামের তাহলে হচ্ছে 2টা ডান আর বাম 2টা সম্পূর্ণ অংশে বিভক্ত থাকে, 2টা অংশের মাঝখানে বিভেদক খাঁজ থাকায় এই বিভক্তি ঘটে। হ্যাঁ, মানে মাঝখানে হইতেছে আমাদের বিভেদক খাঁজ থাকে, এদেরকে কি বলে? সেরেব্রাল হেমিস্ফিয়ার বলা হয়। সেরেব্রামের ডান ও বাম হেমিস্ফিয়ারের মধ্যে খাঁজ থাকলেও এই 2টি অংশ একগুচ্ছ নিউরন দিয়ে সংযুক্ত থাকে। এই নিউরনটাকে বলে কর্পাস ক্যালোসাম। মানে হচ্ছে আমাদের সেরেব্রাম যে এরকম একটা গোল্লা থাকে, এই 2টা অ্যাকচুয়ালি ভাগ থাকে, 2টা আলাদা রাইট অ্যান্ড লেফট সিমেট্রিক্যাল হাফে, কিন্তু এদের মাঝখানে কিছু নিউরন থাকে যারা এটাকে কানেক্ট করে রাখতেছে, এটাকে বলতে হচ্ছে কর্পাস ক্যালোসাম। এখন বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পারবো যে মানে যেই পাশের সেরেব্রাম তার উল্টা দিকের হচ্ছে উল্টা পাশকে নিয়ন্ত্রণ করতেছে। বাম সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের ডান অংশ এবং ডান সেরেব্রাল হেমিস্ফিয়ার দেহের বাম অংশকে নিয়ন্ত্রণ করে। মস্তিষ্কের এই অংশের উপরিভাগটা হচ্ছে ঢেউতলা থাকে, এটা মেনিনজাস নামক একটা পর্দা দিয়ে আবৃত থাকে। আর সেরেব্রামের বাইরের অংশে কি থাকে? কর্টেক্স। কর্টেক্সে অসংখ্য নিউরনের কোষদেহ দিয়ে গঠিত। আচ্ছা, নিউরনের কথা যদি বলি, নিউরন একটা নিউরন, হ্যাঁ নিউরনে হচ্ছে কি কি থাকে জানো? এই যে নিউরনে হচ্ছে আমাদের সেল বডি থাকে আর হচ্ছে সেল প্রসেস থাকে। সেল প্রসেসের মধ্যে আবার একজন আর ডেনড্রন থাকে। হ্যাঁ, সেল প্রসেসের মধ্যে আবার একজন ডেনড্রন। এখন এটা তোমরা হয়তো একটু পরে আর একটুখানি হচ্ছে ইন ডিটেলে পড়বা, বাট আমি তোমাদেরকে এতটুকু পড়লাম। তো এখন আমাদের এই যে যেটা আমাদের কর্টেক্সে হচ্ছে আমাদের গ্রে ম্যাটার বলবো আমরা, মানে ধূসর রঙের গ্রে ম্যাটার থাকে। এই গ্রে ম্যাটারে কি থাকে? আমাদের নিউরনের কোষ দেহগুলো থাকে, সেল বডিগুলো থাকে, সেল প্রসেস থাকে না, এটাকে এই জন্য গ্রে ম্যাটার বা ধূসর পদার্থ বলে। আর হইতেছে ভিতরে গভীর স্তরটা হতেছে ওগুলোর অ্যাক্সন দিয়ে গঠিত হয়, যেগুলো সাদা রঙের মাইলিন আবরণ নিয়ে আবৃত। হ্যাঁ, মানে এই যে মনে করো এটা এই যে
আচ্ছা এইরকম করে হতেছে নামতেছে। আচ্ছা তো এটা হচ্ছে আমাদের সেল বডি, এখানে হচ্ছে নিউক্লিয়াস থাকে, এখানে গ্র্যানিউলস থাকে। আমি জাস্ট হালকা করে আঁকলাম তোমাদের বোঝানোর জন্য, এটা কিন্তু মানে ইউজ করা যাবে না, এটা জাস্ট আমি হালকা করে রাখছি। তো এখানে আবার কতগুলো প্রসেস থাকে, এগুলো হচ্ছে ডেনড্রন, এই যে নীল কালারের প্রসেসগুলো ডেনড্রন বা ডেনড্রাইট। আর এই যে এটা হতেছে একজন আমাদের। হ্যাঁ, এখন একজনের চারপাশে আবার এই যে এরকম আবরণ থাকে যেটাকে, আচ্ছা তো এখানে আমি যে বললাম এই যে কাভারিং, এই যে দুই পাশ দিয়ে কাভারিং থাকে। হ্যাঁ, এই কাভারিং এগুলোকে হচ্ছে মায়ালিন বলে। এটা হচ্ছে একজনকে কাভার করে রাখে মেইনলি। এটা নর্মালি মানে পুরা একজনকেই কাভার করে রাখবে, কিন্তু এটার মাঝখানে মাঝখানে আবার ফাঁকা থাকে, বুঝছো? মাঝখানে মাঝখানে যে ফাঁকা থাকে, এই মানে ফাঁকা মানে মাঝখানে মাঝখানে দিয়ে ফাঁকা থাকে আর কি, এই জন্য আমি আলাদা করে রাখছিলাম, বাট এমনি পুরোটাতেই থাকে। আচ্ছা তো এখন আমাদের তাহলে আমরা বুঝলাম যে এই সেল বডি, এই যে এই পার্টগুলা, এই যে সেল বডি পার্টটা এটা হচ্ছে আমাদের গ্রে ম্যাটারে থাকতেছে, আর এই যে একজনগুলো এটা হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটারে থাকতেছে। ঠিক আছে, হোয়াইট ম্যাটারে থাকতেছে। এখন হচ্ছে আমরা দেখো যদি দেখি সেরেব্রাল কর্টেক্সের গভীরে সাদা রঙের স্তর বা হোয়াইট ম্যাটার থাকে। হ্যাঁ, যেটা ওই যে আমরা পড়লাম একজন দিয়ে যেটা গঠিত হয়। এখন সেরেব্রাম প্রত্যেক অঙ্গ থেকে সেরেব্রামের কাজ কি, এটা ইম্পর্টেন্ট। সেরেব্রামের কাজ হলো প্রত্যেক অঙ্গ থেকে স্নায়ুতরণা গ্রহণের এবং প্রত্যেক অঙ্গে স্নায়ুতরণা প্রেরণের উচ্চতর কেন্দ্র, দেহ সঞ্চালন তথা প্রত্যেক কাজ ও অনুভূতির কেন্দ্র হচ্ছে সেরেব্রাম। আমাদের চিন্তা, চেতনা, জ্ঞান, স্মৃতি, ইচ্ছা, বাকশক্তি, ঐচ্ছিক পেশি কার্যকলাপ এরা নিয়ন্ত্রণ করবে। কোনো উদ্দীপকের প্রতি কী ধরনের সাড়া দিবে তা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। সকল প্রাণীর মধ্যে মানুষ অগ্রমস্তিষ্কের বিবরণ সর্বাধিক অগ্রগামী এবং সবচেয়ে বিকশিত। এই প্যারাটা মুখস্থ করে রাখবা, অ্যান্ড পারলে এটা নোটেও লিখে ফেলবা। আচ্ছা তোমরা প্লিজ একটু নোট পোস্ট করো। হ্যাঁ, নোট পোস্ট করলে খুব ভালো লাগে, মানে এত কষ্ট করে আমরা পড়াই, তো তোমরা হচ্ছে যদি একটু ক্লাস করে রাখো, নোট যদি করে রাখো, তাহলে হচ্ছে আমরা যেটা বলছি ভুলবা না, বুঝছো? তো নোট পোস্ট করলে আসলেই ভালো লাগে আমাদের, একটু ট্রাই করো। আচ্ছা, আর এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আমি কোনো এইচডব্লিউ মানে ওইভাবে আমার কাছে মনে হচ্ছে না যে এইচডব্লিউ দেওয়ার আর কি যোগ্য। আমার কাছে মনে হচ্ছে তোমরা নোট করবা, ওইটা হচ্ছে পোস্ট করবা, এটাই বেটার হয় এই চ্যাপ্টার থেকে। কারণ এই চ্যাপ্টারে এরকম না যে এই ছবি লাগবে বা এর কিছু লাগবে, এটা তুমি কনসেপ্টটা বুঝছো কিনা, কনসেপ্ট বুঝে হচ্ছে তোমার বুঝা অনুযায়ী নোট করছো কিনা, এটা ইম্পর্টেন্ট। বাট নোট এই চ্যাপ্টারের জন্য অনেক ইম্পর্টেন্ট, এখানে এইচডব্লিউ দেওয়ার আসলে কোনো ইম্পর্টেন্স নাই। আচ্ছা হ্যাঁ, এখন হচ্ছে যদি আমরা এই ছবিটা দেখি, আচ্ছা এই ছবিটা এখন দেখবো নাকি একটু পরে এসে দেখি, আগে মধ্য মস্তিষ্ক এগুলো পড়ে নেই। দেখো মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেইন যেটা আছে, এটাকে হচ্ছে আমরা মেজেনসেফালনও বলবো। হ্যাঁ, মধ্য মস্তিষ্ক, তাহলে হচ্ছে আমরা অগ্র মস্তিষ্ক কী বলছিলাম, ফোর ব্রেইন বা প্রোজেনসেফালন। মধ্য মস্তিষ্ক হচ্ছে মিড ব্রেইন বা মেজেনসেফালন। দেখো এটা কী করবে, এটা হচ্ছে দেখো এটা বলার কিছু আছে, মস্তিষ্কের উপরের অংশ তো মধ্য মস্তিষ্ক হবেই। আর এটা কি করবে, যেহেতু মধ্য মস্তিষ্ক বুঝেই যাচ্ছে অগ্র আর পশ্চাতের মাঝখানে থাকে, তো এটা হইতেছে এদেরকে সংযুক্ত করে। মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত নল আকৃতির বৃহৎ অংশের নাম পন্স। এই জিনিসটা ইম্পর্টেন্ট, এতক্ষণ যা দাগাইছে এগুলো না দাগাইলেও চলতে, এগুলো তোমরা জানোই, মুছে দিলাম, যাও আজ এটা জিনিস দাগাবো না। না, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো কমন সেন্স দিয়ে বের করা যায়। আচ্ছা, মধ্য মস্তিষ্কের পিছনে অবস্থিত একটা নল আকৃতির অংশ থাকে যেটার নাম পন্স। এই যে দেখো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, এই যে এই জিনিসটা মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, এই যে উপরের পার্টটা, আর হচ্ছে এটা হচ্ছে মিড ব্রেইন বা মধ্য মস্তিষ্ক, আর এই যে এটা হচ্ছে নলাকৃতির অংশটা পন্স, এই যে এখান থেকে এখান পর্যন্ত অ্যাকচুয়ালি। আচ্ছা, এখন এই পন্স হচ্ছে আমাদের কি করবে, সেরেবেলাম ও মেডুলা অবলঙ্গটার মধ্যে সংযোগ স্থাপন করবে। সেরেবেলাম কোনটা, সেরেবেলাম হচ্ছে যে এই যে এই জিনিসটা হচ্ছে সেরেবেলাম, আর মেডুলা অবলঙ্গটা হচ্ছে এই যে এই জিনিসটা। মানে আমাদের যদি আমরা ইসের কথা বলি, একটু জুম করি, আমাদের মস্তিষ্কের কথা বলি, তুমি এখানে তো হচ্ছে আমরা সেরেব্রাল কর্টেক্স দেখতেই পারতেছি, এই যে একদম এখান থেকে শুরু করে একদম এই যে পুরাটা হচ্ছে আমাদের কর্টেক্স, সেরেব্রাল কর্টেক্স। হ্যাঁ, এখন এই জায়গাটা কিন্তু কর্পাস ক্যালোসাম, এই যে কর্পাস ক্যালোসাম লেখা আছে যে জায়গাটা, দেখো খেয়াল করো, এই যে এই জায়গাটা। হ্যাঁ, কর্পাস ক্যালোসাম আমরা কি পড়েছিলাম, যে বাম আর ডান সেরেব্রাল হেমিস্ফিয়ারের মধ্যে সংযোগ স্থাপন করতেছে। এরপরে হচ্ছে আমাদের কি আসতেছে, হ্যাঁ আচ্ছা এই জায়গাটা হচ্ছে থ্যালামাস। আচ্ছা, মেইনলি হচ্ছে আমাদের অগ্রমস্তিষ্কর অংশ এগুলো, এই যে সেরেব্রাম, তারপরে যে হাইপোথ্যালামাস, এই পর্যন্ত হচ্ছে আমাদের অগ্রমস্তিষ্ক, এই যে এই পর্যন্ত।
কালারটা কি বোঝা যাচ্ছে নাকি তাও বুঝতেছি না। এই যে এই পর্যন্ত, এই যে আমাদের থ্যালামাস হাইপোথ্যালামাস শেষ হচ্ছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের এই সেরেব্রাল কর্টেক্স, তারপরে আমাদের কর্পাস ক্যালোসাম, তারপরে হচ্ছে আমাদের থ্যালামাস, তারপরে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। হ্যাঁ, এই হাইপোথ্যালামাস, এই 4টা জিনিস গেল। তো 4টা জিনিস এইগুলো হচ্ছে আমাদের অগ্র মস্তিষ্কের অংশ। এরপরে এই যে এই জায়গাটাই শুরু হচ্ছে আমাদের মিড ব্রেন। দেখো এই যে এইটুকু পার্ট যেটা, এটা হতেছে আমাদের মিড ব্রেন। খুব অল্প অল্প জায়গা দাগাইছি কিন্তু, এই যে উপর মানে পন্সের উপরের পার্ট পর্যন্ত মিড ব্রেন। এরপরে মিড ব্রেনের পরে আমাদের পন্স শুরু হচ্ছে। এইটুকু হতেছে আমাদের পন্স, নলাকৃতির অংশ, তাই না? পড়েছিলাম। এখন আমাদের পন্স আবার কি করে সেরেবেলাম আর মিডুলা অবলঙ্গটার মধ্যে সম্পর্ক স্থাপন করবে। এখন আমাদের সেরেবেলাম কোনটা? এই যে এইটা। আর হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গটা হচ্ছে এই নিচেরটা। তাহলে হচ্ছে আমরা একদম অগ্র মস্তিষ্ক, দেখো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে, অগ্র মস্তিষ্ক উপরে থাকতেছে, এরপরে হচ্ছে আমাদের মধ্য মস্তিষ্ক বা মিড ব্রেন থাকতেছে, তারপরে যে পশ্চাৎ মস্তিষ্কের পন্স, তারপরে হচ্ছে আমাদের মেডুলা অবলঙ্গটা, এগুলো থাকতেছে সেরেবেলাম। এই এখন দেখো আমরা হচ্ছে যদি আসি পশ্চাৎ গেল বিভিন্ন পেশি। আচ্ছা, কাজটা দেখো, বিভিন্ন পেশি কাজের সমন্বয় সাধন ভারসাম্য রক্ষা করা মধ্য মস্তিষ্কের কাজ। দর্শন শ্রবণের ক্ষেত্রে মধ্য মস্তিষ্কের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আচ্ছা, তোমরা হচ্ছে এইচডব্লিউ পাইছি আমি এতক্ষণে। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক, পশ্চাৎ মস্তিষ্কের একটু পার্থক্য বানায় বৈশিষ্ট্যগুলো লিখবা। হ্যাঁ, এখন এটা একটা ব্যাপার আছে যে সব হচ্ছে সবগুলোর জন্য পাবাও না, বাট মানে কাইন্ড অফ বৈশিষ্ট্য বা এগুলো যেগুলো আছে এগুলো নোট করে ফেলবে, ঠিক আছে? পার্থক্যের আকারে লাগাই রাখো। এখন কেউ নেই বাইরে। আচ্ছা, তো এখন আমাদের তাহলে হচ্ছে এইচডব্লিউ যেটা দিলাম ওইটা আমি দরকার হয় একটু বুঝায় বলে দিব, এভাবে হচ্ছে করতে হবে। এরপরে পশ্চাৎ মস্তিষ্কে জাস্ট একটাই দেখো, পশ্চাৎ মস্তিষ্কে আমাদের কী কী থাকে। পশ্চাৎ মস্তিষ্ক অনেক ইম্পর্টেন্ট। এই যে সেরেবেলাম, পন্স আর হচ্ছে মেডুলা অবলঙ্গটা থাকে। এই যে আমাদের পন্স মেডুলা অবলঙ্গটা, সেরেবেলাম। এখন হচ্ছে আমাদের সেরেবেলাম, দেখো একটা একটা করে আসি। সেরেবেলাম যেটা, এটা হচ্ছে আমাদের পন্সের পৃষ্ঠভাগে অবস্থিত খণ্ডাংশ। হ্যাঁ, একটা খণ্ডের মতো অংশ হিসেবে থাকে না, এটাই খণ্ডাংশ। এটাও হইতেছে আমাদের ডান এবং বাম দুই অংশে বিভক্ত থাকে। এদেরকেও আমরা সেরেবেলার হেমিস্ফিয়ার এরকম বলতে পারি। হ্যাঁ, হেমিস্ফিয়ার মানে অ্যাকচুয়ালি অংশ আর কি, যে হাফ পার্ট যেটা, এটাকে হেমিস্ফিয়ার বলবো আমরা। এখন হচ্ছে আমাদের এদের কি থাকে, বাইরের দিকে ধূসর পদার্থের আবরণ এবং ভিতর দিকে শ্বেত পদার্থ থাকে। তারপর আমাদের সেরেব্রাল কর্টেক্সে মানে সেরেব্রামে কি ছিল, সেরেব্রামেও কিন্তু এটাই ছিল, গ্রে ম্যাটার বাইরে ছিল, ভিতরে হোয়াইট ম্যাটার ছিল, তাই না? তাহলে হচ্ছে সেম জিনিস থাকতেছে। এখন সেরেবেলাম দেহের পেশির টান নিয়ন্ত্রণ, চলনের সমন্বয় সাধন, ভারসাম্য রক্ষা, দৌড়ানো, লাফানোর কাজে জড়িত পেশিগুলোর কার্যাবলী নিয়ন্ত্রণ করে। ইয়াস, পাইছি। তোমরা হচ্ছে কাজের পার্থক্য করবা, ঠিক আছে? কাজের পার্থক্যের 4টা ইম্পর্টেন্ট, কারণ অন্য কিছু মনে থাকলেও এটা হচ্ছে ভুলে যাওয়া শিওর থাকো, আপু নিজেও ভুলে যেতাম, বাট হচ্ছে আর অন্য জিনিসগুলো এমনি নোট করলেই হবে। আচ্ছা, এখন হচ্ছে পন্স এবং পন্স মেডুলা অবলঙ্গটা এবং মধ্য মস্তিষ্কের মাঝখানে পন্স অবস্থিত। এটা একগুচ্ছ স্নায়ুর সমন্বয়ে তৈরি। আচ্ছা, এরপরে মেডুলা অবলঙ্গটা হচ্ছে মস্তিষ্কের সবচেয়ে পিছনের অংশ, আর এটা হচ্ছে আমাদের সামনের দিকে রয়েছে পন্স, পিছন দিকে সুষুম্নাকাণ্ডের উপরিভাগের সাথে যুক্ত। আচ্ছা, এরপরে দেখো এখন আমাদের মোট 12 জোড়া করটিক স্নায়ু বা ক্রেনিয়াল নার্ভ, এই নামটা মনে রাখো, করটিক স্নায়ু অনেক টাফ, ক্রেনিয়াল নার্ভ। আচ্ছা, এর মধ্যে মেডুলা অবলঙ্গটা থেকে 8 জোড়া বের হয়। আর এই স্নায়ু কী করবে, মানে এটা কিন্তু মেডুলা অবলঙ্গটার কাজ। এর স্নায়ু হচ্ছে খাদ্য গলাধকরণ, হৃৎপিণ্ড, ফুসফুস, গলবিল ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে। এছাড়া এই স্নায়ুগুলো শ্রবণ এবং ভারসাম্যের মতো গুরুত্বপূর্ণ কাজের সাথে জড়িত। মস্তিষ্ক থেকে বের হওয়া 12 জোড়া করটিক স্নায়ু মাথা, ঘাড়, মুখমণ্ডল, গহ্বর, জিহ্বা, চোখ, নাক, কান ইত্যাদি অঞ্চলে বিস্তৃত। আর স্নায়ুগুলো সংবেদী, মটর এবং অথবা মিশ্র প্রকৃতির। আচ্ছা, দেখো আমাদের স্নায়ু যে 12 জোড়া আছে ক্রেনিয়াল নার্ভ, এগুলো আমাদের 3 টাইপের হয়। একটা হচ্ছে আমাদের মোটর, একটা হচ্ছে সেন্সরি। তোমাদেরকে ইন্টারে এগুলোর নাম মুখস্থ করানো হবে 12 জোড়া, ঠিক আছে? মোটর, সেন্সরি আর হচ্ছে মিক্সড মানে যারা মোটর প্লাস সেন্সরি দুইটাই, ঠিক আছে? এখন দেখো মোটর কি করবে, মোটর হচ্ছে আমাদের আচ্ছা না, মনে করো কোনো একটা, মানে আমি যদি হালকাভাবে বলি, একটা হচ্ছে মশা কামড় দিল, এই যে এই সেন্সেশনটা নিয়ে যাবে
সেন্সরি নার্ভ ফাইবার। তারপরে এখন ওইটার জন্য যে আমরা আমাদের মনে করো হাত দিয়ে একটা মশা কামড় দিলে আমরা কী করি, আরেক হাত দিয়ে মনে করো এক হাতে একটা মশা বসে কামড় দিতেছি, আমরা আরেক হাত দিয়ে এটা মাইট দিব। তো এই যে আমরা মাইট দিতেছি, এই যে একটা মানে ব্রেনে প্রসেসিং হলো, সেন্সরি ফাইবার দিয়ে হচ্ছে সেন্সটা যে একটা ব্রেনে প্রসেসিং হয়ে দেন হচ্ছে ওখান থেকে কমান্ড আসলো হাতে যে মাইট দিতে হবে। তো তারপরে আমাদের এটাকে আমরা কি বলি, মোটর ইম্পালস, মানে এই যে মাসেলে মোটর ইম্পালস আসতেছে, বুঝছো, এটা আসতেছে মোটর নার্ভ ফাইবার দিয়ে। তাহলে হচ্ছে আমাদের সেন্সরি দিয়ে সেন্সটা গেল, তারপরে হচ্ছে মোটর দিয়ে আমাদের কাজটা হইলো আর কি। তাই দুইটা বুঝছো, আর মিক্সটা হইতেছে দুইটা কাজই করে। হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা তিনটা বুঝলাম। এই তো আমি জাস্ট এগুলো হালকা করে বললাম যে তোমরা একটু বুঝো, না বুঝলে পরে আসলেই টাফ, এই জন্য। আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে আমাদের মস্তিষ্ক এখন শেষ। তাহলে মস্তিষ্ক আমরা কী কী পাইছি, ওই অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক আর পশ্চাৎ মস্তিষ্ক। এর মধ্যে পশ্চাৎ মস্তিষ্কে আবার সেরেবেলাম, পন্স, মেরুল অবলঙ্গটা থাকে, আবার 12 জোড়া ক্রেনিয়াল নার্ভে 8 জোড়া মেরুল অবলঙ্গটা থেকে আসে। তো এইগুলো কী কী ভালো মতো পড়ে নিও। আচ্ছা আচ্ছা, এরপরে হচ্ছে মেরুরজ্জু বা স্পাইনাল কর্ড, এটা বলতেছিলাম। হ্যাঁ, এখন স্পাইনাল কর্ড যেটা, এটা কই থাকে, আমাদের করটির পিছনে অবস্থিত ফোরামেন ম্যাগনাম নামক ছিদ্র থেকে শুরু হয়ে কোটিদেশের কশেরুকা পর্যন্ত বিস্তৃত। আচ্ছা, আজকেও আমাকে এটা জিজ্ঞেস করছে, হচ্ছে আমার আইটেম ছিল আজকে স্পাইনাল কর্ডের উপর। তো আমাদের হচ্ছে মেডিকেলে ছোটো ছোটো এক্সাম থাকে যেগুলোকে যেগুলোকে আইটেম বলে। তো স্পাইনাল কর্ডের উপর আইটেম ছিল, মানে স্পাইনাল কর্ডের ভিসেরা যেই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে ধরে ধরে তোমাকে কী কী জিনিস আছে এটার, দেন হচ্ছে এটার কাজ কী, তারপরে ব্লাড সাপ্লাই কীভাবে হয়, নার্ভ, আর্টারি, মানে এগুলো হচ্ছে আমাদের মানে পড়ার বিষয় কি, অ্যানাটমিতে। তো এখন আজকেও আমাকে এটা জিজ্ঞেস করছে যে ওই ফোরামেন ম্যাগনাম মানে কোন ছিদ্র দিয়ে হচ্ছে আমাদের আর কি বের হয়। এটা একদম বেসিক কোশ্চেন, তো এরকম কোশ্চেন আমাদেরকেও ধরে আর কি, এটা বললাম। তো আচ্ছা, আরেকটা কাহিনী হচ্ছে, আমি এই মানে এখন আমাদের এই ব্রেন আইবল পড়াচ্ছে কি, ব্রেন আইবলের মধ্যে এই যে ব্রেন, স্পাইনাল কর্ড, এগুলো হচ্ছে সব থাকে। আমি হচ্ছে একবার চাইছিলাম তোমাদেরকে ওই যে রিয়েল মানুষের ব্রেনের যে ভিসেরার ছবিটা, ওইটা নিয়ে এসে একটু দেখাইতে, পরে ভাবলাম আচ্ছা থাক, অনেকে আবার একটু ভয়টয় পেতে পারে, তো আর দেখাই নেই। দেখো, এটা হচ্ছে অনেক, তোমরা হচ্ছে যারা মেডিকেল লাইনে আসবা তাদের জন্য এটা আসলে অনেক বড় একটা ব্লেসিংস। আমি মাঝে মাঝে চিন্তা করি যে একটা মানুষের রিয়েল অর্গানস আমরা হাতে নিয়ে পড়তে পারতেছি, মানে বোনস তো বোনস পর্যন্ত পড়তে পারতেছি, ইভেন ভিসেরাগুলোও, মানে কোনো ভিসেরাই বাদ যায় না। ব্রেইনেরটাও হচ্ছে ধরে ধরে একদম ভিতরে কী কী আছে সব পড়তে হয়, কারণ আমাদের তো এগুলো বুঝতে হবে, তাই না? তো একদম শরীরের কোনো লিভার, কিডনি, ব্রেন বলো, কিছু বাদ যায় না, আমাদের সবই পড়তে হয়, হার্ট বলো। তো এগুলো আসলে এগুলো নিয়ে পড়ালেখা করতে পারা, এগুলো অনেক দামি জিনিস। তো এগুলো আমাদেরকে যখন জাস্ট পড়ার জন্য দেওয়া হইতেছে, মানে এটা হচ্ছে অনেক বড় ব্লেসিং। তো যখন মেডিকেল লাইনে যাবা এই জিনিসগুলো ফিল করতে পারবে হয়তো। তো চলো আমরা হচ্ছে পড়ালেখায় আসি আবার। মেরুরজ্জু বা সুষুম্না কাণ্ড মেরুদণ্ডের কশেরুকার ভিতরের ছিদ্রপথে সুরক্ষিত থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন মেরুরজ্জুতে কী কী থাকে দেখো, শ্বেত পদার্থ আর ধূসর পদার্থ থাকে, মানে ওই যে হোয়াইট ম্যাটার, গ্রে ম্যাটার। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, এখানে হচ্ছে আপসাইড ডাউন হয়ে যায়, মানে আমাদের মস্তিষ্কে কী ছিল, মস্তিষ্কে গ্রে ম্যাটার, হোয়াইট ম্যাটার কিন্তু দুই জায়গায় ছিল, একটা হচ্ছে সেরেব্রাম আর একটা হচ্ছে সেরেবেলাম। ওইখানে কী ছিল, বাইরে গ্রে ম্যাটার, ভিতরে হোয়াইট ম্যাটার। কিন্তু এখানে কি হবে, এখানেও আমাদের হচ্ছে মানে স্পাইনাল কর্ডে যে বললাম না, একটা নলের মধ্যে একটা মানে জিনিস, তো এটারও হইতেছে হোয়াইট ম্যাটার আর গ্রে ম্যাটার থাকবে, কিন্তু এটা বাইরে হোয়াইট ম্যাটার, ভিতরে হচ্ছে গ্রে ম্যাটার, মানে উল্টা থাকবে। তো এটা বাইরে শ্বেত পদার্থ, ভিতরে ধূসর পদার্থ, ভিতরে গ্রে ম্যাটার, বাইরে হোয়াইট ম্যাটার। এই এখন এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর এটা হইতেছে গুলায় ফেলবা, ভুল করবা, এটা খেয়াল রাখো, এটা আমিও ভুল করতাম। আচ্ছা, দুইটা কশেরুকার মধ্যবর্তী ছিদ্র দিয়ে কি যায়, মেরুরজ্জু থেকে 31 জোড়া মেরুরজ্জীয় স্নায়ু বা স্পাইনাল নার্ভ বের হয়। হ্যাঁ, এসব ঘাড়, গলা, বুক, পিঠ, হাত ও পায়ের স্নায়ু, এসব স্নায়ু মিশ্র প্রকৃতির। আচ্ছা, এই যে 31 জোড়া স্পাইনাল নার্ভ যাচ্ছে, আমরা একটু আগে পড়ছিলাম হচ্ছে ক্রেনিয়াল নার্ভ। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ যেটা হচ্ছে আমাদের করটিকা স্নায়ু বলতেছে মেবি তোমাদের। হ্যাঁ, ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের 12 জোড়া। এটা হচ্ছে আমাদের মোটর, সেন্সরি, মিক্স সব টাইপের হতে পারে। আর স্পাইনাল নার্ভ যেটা, এই যে স্পাইনাল কর্ড থেকে যে আমাদের 31 জোড়া নার্ভ বের হচ্ছে, স্পাইনাল নার্ভ। হ্যাঁ, স্পাইনাল নার্ভকে মেবি ওই যে সুষুম্না স্নায়ু নাকি জানি বলে, ঠিক আছে, বাংলাটা একটু দেখে নিও। আমার এটা হইতেছে আমাদের 31 জোড়া। হ্যাঁ, তো এটা খালি মিক্সড, অনলি মিক্সড টাইপ অফ, নার্ভ হবে, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাদের দেখো, আচ্ছা,
স্নায়ু কলা বা নার্ভ টিস্যু, ঠিক আছে। তো আমরা হতেছে আমাদের আর কিছু মনে হয় নাই আমাদের মানে মেরুরজ্জু থেকে পড়ানোর জন্য, তোমাদের লেভেলে এইটুকু পড়তে পারলেই এনাফ। এরপরে দেখো আমরা স্নায়ু কলা বা নার্ভ টিস্যু নিয়ে পড়বো। দেখো এই সংজ্ঞাটা অনেক ইম্পর্ট্যান্ট, একটু ভয়ঙ্কর, এই জন্য আমার নিজেরই পড়তে ভয় লাগতেছে, কিন্তু তারপরে তোমাদের মুখস্থ করতে হবে, কিছু করেনি। দেখো খুব বেশি ভয়ঙ্কর না, যে কলা দেহের সব ধরনের সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে। আচ্ছা, ফার্স্টে কি করতে হবে, আমাদের সংবেদন উদ্দীপনা গ্রহণ করতে হবে, তাই না। তারপরে তা পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, তাকে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা বলে। আচ্ছা না, এটা খুব একটা কঠিনও না। আচ্ছা আমি বলি, যেটা হচ্ছে হবে কি, আমাদের কিছু টিস্যু হচ্ছে আমাদের পরিবেশ থেকে বিভিন্ন সংবেদন তারপরে উদ্দীপনা এগুলো রিসিভ করবে। সংবেদন আর উদ্দীপনা মানে হচ্ছে সেন্সেশন, দেন হচ্ছে কি উদ্দীপনার ইংলিশ কি, আচ্ছা ভুলে গেছি, বাদ দাও। সেন্সেশন মানে সংবেদন উদ্দীপনা এগুলো হচ্ছে রিসিভ করবে। ফার্স্টে তো রিসিভ করাটাই কাজ, ওই যে বললাম মশা কামড়াইলো, তো এই কামড়াইলো এই যে এই সেন্সেশনটা, এটা রিসিভ করাটা কাজ। তারপরে কী করতে হবে, আমাদের পরিবহন করতে হবে। পরিবহন করে আমাদের ওই যে সিএনএসএ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে নিয়ে যেতে হবে, তাই না। পরিবহন করলো, পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করতে হবে। এটা মানে কি, মানে মশা কামড়াইছে এই সেন্সের জন্য আমাদের ওই যে আরেক হাত দিয়ে বাড়ি মারার হচ্ছে মানে কি বলে নির্দেশ আসবে। তো এটার জন্য তো আর অন্য কিছু মানে আসবে না। উদ্দীপনা এক এক উদ্দীপনা অনুসারে এক এক ধরনের মানে এক এক ধরনের কাজ করতে হয় না আমাদের, তো এটাই। হ্যাঁ, এখন মনে করো আমাদের কোনো একটা গরম পাতিলা হাত পড়ছে, তখন আমরা কি করব, তখন হচ্ছে আমাদের এই সেন্সেশনটা যখন যাবে তখন আমাদের হাত সরায় নেওয়ার নির্দেশ আসবে, তাই না। ওখান থেকে হাত সরায় নেওয়ার নির্দেশ আসবে, কিন্তু মশা কামড়ালে তো সেম জিনিস আসতেছে না, তাই না। মশা কামড়ালে তো আর এইরকম রিপোর্ট আসবে না যেখান থেকে হাত সরায় নাও, তাই না। ও তখন আসবে যে আরেক হাত দিয়ে বাড়ি মারো। তো এরকম উদ্দীপনা অনুসারে একটা প্রতিবেদন সৃষ্টি করতে হবে। তো ওই উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটাই হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। তাহলে হচ্ছে যেসব কলা দেহের সংবেদন এবং উদ্দীপনা এই দুইটা জিনিসের মনে রাখবো, সংবেদন এবং উদ্দীপনা গ্রহণ করে, তারপরে হচ্ছে তা পরিবহন করে, পরিবহনের মাধ্যমে উদ্দীপনা অনুসারে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করে, সেটা হচ্ছে স্নায়ু টিস্যু বা স্নায়ু কলা। আচ্ছা, আমি যে গরম পাতিলার মশা কামড়ের উদাহরণ দিয়ে দেখালাম, তার মেইন উদ্দেশ্য হচ্ছে তোমাদের উপযুক্ত প্রতিবেদন কথাটা মনে রাখানো, এবং তোমরা হচ্ছে সংজ্ঞার মধ্যে প্রতিবেদন কথাটা সবাই লিখবা, কিন্তু উপযুক্ত প্রতিবেদন কথাটা ভুলে যাবে। তো এটা হচ্ছে ভুলে যাওয়া যাবে না, উপযুক্ত প্রতিবেদনই লিখতে হবে, কারণ নাইলে কিন্তু আসল সংজ্ঞাটা হইল না। তুমি যে কোনো প্রতিবেদন সৃষ্টি করলে এই কাহিনীটা হবে না, তো এটাই। এরপরে দেখো বহু সংখ্যক স্নায়ুকোষ। আচ্ছা, একটা টিস্যুতে তো অনেক কোষ থাকবেই, তো এটাই বহু সংখ্যক স্নায়ুকোষ বা নিউরনের সমন্বয়ে স্নায়ু টিস্যু গঠিত। এখন দেখো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, নিউরনের যদি সংজ্ঞা আসে, তুমি জাস্ট এখন থেকে শুরু করে মেডিকেল পর্যন্ত বলো, মানে জীবনের যখনই লাগুক, জাস্ট এই কথাটা বললেই নিউরনের সংজ্ঞা একদম মানে কেউ কাটতে পারবে না। হ্যাঁ, বল সবাই, এটা সর্বজনীন স্বীকৃত। সেটা হচ্ছে নিউরন স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একক। নিউরন কাকে বলে, স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যকরী একককে নিউরন বলে। শেষ। এখন নিউরনের গঠন দেখো, প্রতিটা নিউরনে কী কী থাকে, কোষদেহ এবং প্রলম্বিত অংশ। হ্যাঁ, মানে ওই যে সেল বডি অ্যান্ড সেল প্রসেস। প্রলম্বিত অংশ মানে এটাই যে সেল বডি থেকে বিভিন্ন ধরনের প্রলঙ্গেশন, ইলঙ্গেশন বা হচ্ছে প্রলম্বিত অংশ সৃষ্টি হইতেছে, এগুলাই হচ্ছে সে। তাহলে সেল বডি। এখন দেখো একটা একটা করে আসি, সেল বডি। সেল বডিটা কি, সেল বডি এই যে এই পার্টটা, এই যে ছবিতে যদি আমরা দেখি, এই যে এই পার্টটা যেটা, এই যে এখানে এই যে এই পার্টটা, এটা হতেছে আমাদের সেল বডি। সেল বডিতে দেখো ভিতরে একটা নিউক্লিয়াস থাকে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, এই নিউক্লিয়াস, সুন্দর একটা নিউক্লিয়াস থাকা লাগবে। এখন দেখো আর কি কি থাকে, প্লাজমা মেমব্রেন, এই যে বাইরে দিয়ে যে মানে আবরণটা, এটা তো হচ্ছে প্লাজমা মেমব্রেন, আমরা জানি। আচ্ছা, প্লাজমা মেমব্রেন দেখো কী কী থাকে, প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস, এই তিনটা জিনিস থাকাই লাগবে, ঠিক আছে। এই তিনটা জিনিস আমাদের মেইন অংশ। তাহলে হচ্ছে আমাদের কোষদেহে কী কী নিয়ে গঠিত, আমাদের প্লাজমা মেমব্রেন মানে বাইরের আবরণটা, তারপরে সাইটোপ্লাজম থাকবে, তারপর নিউক্লিয়াস থাকবে, এগুলো মাস্ট হ্যাভ। এরপরে তো থাকবে অনেক কিছু। এগুলো কী কী আকারে হতে পারে, গোলাকার, তারকাকার, ডিম্বাকার, এগুলো হচ্ছে কোষদেহ, ডিম্বাকার কোষদেহ নামে পরিচিত। আচ্ছা, সাইটোপ্লাজমে কী কী থাকে দেখো, মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা থাকে। আচ্ছা, নিসল দানার কথাটা মনে রেখো, কারণ নিসল দানার কিছু আলাদা ইম্পর্টেন্স আছে। প্লাস হচ্ছে আমরা এখানে সবগুলো অঙ্গাণুর নাম যেহেতু আমরা সব জায়গায় পড়ে অভ্যস্ত, মনে থাকবে, বাট এটা মনে থাকবে না, বাট নিসল গ্র্যানিউলস এটা বলতে হবে, ঠিক আছে। এই তাহলে হচ্ছে কোষদেহ আমাদের প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস নিয়ে গঠিত। গোলাকার, তারকাকার, ডিম্বাকার হতে পারে। আর হচ্ছে এখানে মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, দেন হচ্ছে লাইসোজোম, চর্বি, গ্লাইকোজেন, রঞ্জক কণা সহ অসংখ্য নিসল দানা থাকে। এরপরে প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশটাকে কোষদেহ থেকে সৃষ্ট শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ডেনড্রন আর এক্সন। এই যে দেখো,
আচ্ছা, এই যে এখানে একটা হচ্ছে এক্সন, হ্যাঁ এই যে প্রলম্বিত অংশ, এটা হচ্ছে একটা মেইন প্রলম্বিত অংশ অ্যাকচুয়ালি, এটা হচ্ছে এক্সন। আর এখান দিয়ে আবার হচ্ছে এই যে এখানে ডেনড্রাইট কিছু সৃষ্টি হচ্ছে না, এই যে শাখা প্রশাখা, এগুলো কিন্তু আমাদের কোষ দেহের অংশ না, হ্যাঁ এই শাখা প্রশাখাগুলোকে আমরা বলবো হচ্ছে ডেনড্রাইট, এগুলো কিন্তু প্রলম্বিত অংশই। দেখো ডেনড্রন, ডেনড্রনটা কি, কোষ দেহের চারদিকে শাখাযুক্ত ক্ষুদ্র ক্ষুদ্র প্রলম্বিত অংশকে ডেনড্রন বলে। ডেনড্রন থেকে যে শাখা বের হয় তাদেরকে ডেনড্রাইট বলে। মানে এই যে একটা আচ্ছা ওয়েট, এই যে দেখো এদিকে এই যে এখানে একটা ডেনড্রন বের হচ্ছে, ডেনড্রন থেকে আবার এখান দিয়ে শাখা প্রশাখা যদি বের হয় এটাকে হইতেছে আমরা বলবো ডেনড্রাইট আর কি, হ্যাঁ শাখা প্রশাখা বের হচ্ছে এটা এই। আচ্ছা, একটা নিউরনের ডেনড্রন সংখ্যা 0 থেকে শতাধিক পর্যন্ত হতে পারে, মানে একদম মনে করো ডেনড্রাইট নাও থাকতে পারে, ডেনড্রন নাও থাকতে পারে, আর হচ্ছে শতাধিক পর্যন্তও থাকতে পারে। ডেনড্রাইট অন্য নিউরন থেকে নিউরনের স্নায়ুতরণা গ্রহণ করে, হ্যাঁ মনে করো এই যে এখানে এইদিকে এখানে একটা ডেনড্রাইট, এই যে আচ্ছা এই যে এখানে হতেছে ডেনড্রাইট দেখতেছো না, এখানে মনে করো আরেকটা একজন প্রান্ত এসে এই যে টার্মিনাল এসে লাগবে। আচ্ছা এটা একটু সেম কালার হয়ে গেছে, বুঝতেছো না মেবি, এই তো একটা একজনের ডেনড্রাইট শেষ হলো, এখানে আরেকটা একজন প্রান্ত, এই যে অনেকগুলো একজন টার্মিনাল থাকে, এই যে এখানে হচ্ছে এসে লাগলো। তো এই যে এই জায়গায় একটা মানে কি বলে দুইটা মিললো না, এই মিলার জায়গাটাকে সিন্যাপস বলে, এটা তোমরা পরে পড়বা। এই সিন্যাপস যে এখান থেকে হতেছে আলটিমেটলি একটা নিউরন থেকে আরেকটা নিউরনে যে স্নায়ুতরণা যায় ওটা এর মাধ্যম দিয়ে যেতে পারে। এরপরে এক্সন, দেখো এক্সন হতেছে কোষ দেহ থেকে উৎপন্ন বেশ লম্বা তন্তুটার নাম এক্সন, হ্যাঁ আর এটা কিন্তু থাকা লাগবে। ডেনড্রাইট ওই যে 0 থাকতে পারে, বাট এটা 0 থাকে না যদি। এর চারদিকে পাতলা আবরণটিকে হচ্ছে নিউরিলেমা বলে। নিউরিলেমা এবং এক্সনের মধ্যবর্তী অঞ্চলে স্নেহ পদার্থের একটি স্তর থাকে, একে মাইলিন বলে। এক্সনের শেষ মাথা এবং এক্সন টার্মিনালে বিভক্ত হয়েছে। এই টার্মিনালগুলো দিয়ে সিন্যাপস মারফত, এই যে বললাম না সিন্যাপস মারফত অন্য নিউরনের ডেনড্রাইটে স্নায়ুতরণা প্রেরিত হয়। আচ্ছা, বহু সংখ্যক এক্সন ও ডেনড্রাইট মিলে স্নায়ু গঠন করে। আচ্ছা এই জায়গাটা কি বলছে, এই যে আমি তো দেখাইছি এক্সন, হ্যাঁ আচ্ছা দেখো এই যে এই জায়গাটাকে হচ্ছে আমরা আলাদা করে ক্রস সেকশন করে নিয়ে গেছি। এখন এই যে এই লম্বা পুরাটাই হতেছে আমাদের এক্সন। এক্সনের পাশে এই যে দেখো এই ব্লু কালার যে জিনিসটা দেখতেছো না, এই যে এই জিনিসটা, এই যে এখানে যদি দেখাই, এই যে মানে এই ভিতর দিয়ে এক্সনটা গেছে, হ্যাঁ এক্সনটা গেছে, এর চারপাশে একটা স্নেহ পদার্থের আবরণ থাকে। এই স্নেহ পদার্থের আবরণটাকে মাইলিন, মাইলিনের পাশে হচ্ছে আমাদের কভারিংটা থাকে, যেটাকে হতেছে আমরা নিউরিলেমা আবরণী বলবো। এখন এই আচ্ছা আবার যে জিনিসটা বলছিলাম যে আমাদের জায়গায় জায়গায় হতেছে নিউরিলেমাটা থাকে না, বা এই যে সেটা মাইলিনটাও থাকে না, এই জায়গাটাকে কি বলে র্যানভিয়ারের পর্ব, যেখানে হতেছে এক্সনটা আমাদের এক্সপোজ থাকে, হ্যাঁ ওই জায়গাটা একদম কোনো আবরণী থাকে না, এটাই ওই জায়গাটা এসে বলে। আর এই যে দেখো কতগুলো এক্সন প্রান্ত থাকে, হ্যাঁ এই এক্সন প্রান্তে হচ্ছে পরের নিউরনের ডেনড্রাইট যেটা আছে ওইটা আমাদের এসে হচ্ছে, সরি আমার হাতের লেখা আসলে খুবই বাজে, আম্মুর কাছে ছোটোবেলায় বকাও খাইতাম, মাইরও খাইতাম, সরি বকা তো দূরের কথা। আচ্ছা তো পরে নিউরনের ডেনড্রাইটটা এখানে এসে হচ্ছে সিন্যাপস করবে, সিন্যাপস করে হচ্ছে এই নিউরনের ইনফরমেশনগুলো ওখানে হচ্ছে আমাদের মানে রিলে ট্রান্সফার হবে আর কি। দেখো নিউরিলেমা আবরণটা অবিচ্ছিন্ন না, নির্দিষ্ট দূরত্ব পরপর হইতেছে বিচ্ছিন্ন অবস্থা থেকে, ওই যে বললাম এই যে দেখো এখানে এই যে মানে আলাদা হয়ে গেছে, এখানে নিউরিলেমা নাই, এখানে হইতেছে একজনটা আমাদের এক্সপোজড, এখানে একজনটা এক্সপোজড, এখানে একজনটা এক্সপোজড, এখানে একজনটা এক্সপোজড, এই অবিচ্ছিন্ন না এখানে। আচ্ছা এই জায়গাটায় কি হয়, আমাদের নিউরিলেমার সাথে একজনের প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। কীরকমভাবে দেখো এই যে এখানে এই যে নিউরিলেমাটা এখানে এসে এই যে এখানে হতেছে একজনের সাথে লেগে যাচ্ছে, তাই না, একজনের সাথে লেগে যাচ্ছে, এখানে হতেছে আমাদের ইসে নাই, অন্য মানে মাইলিন মাঝখানে নাই, মাঝখানে কোনো স্নেহ পদার্থ নেই। তো এই যে এই জায়গাটা যে লাগতেছে, এখানে যে একটা কানেকশন তৈরি হচ্ছে একজনের সাথে, এটাকেই বলতেছে, এটার কথাই বলতেছে প্রত্যক্ষ সংস্পর্শ ঘটে। এই প্রত্যক্ষ সংস্পর্শ যে ঘটে এই জায়গাটাকে হয়েছে র্যানভিয়ারের পর্ব বা নোড অফ র্যানভিয়ার বলতেছে। এটা যখন তোমরা হায়ার লেভেলে যাবে দেখবে যে এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অনেক বেশি। এই একজনের মূল অক্ষের আবরণীকে এক্সোলেমা বলা হয়, মূল অক্ষের আবরণীকে এক্সোলেমা বলে। এই আচ্ছা এখন আমাদের একটা নিউরন একজনের টার্মিনালের সাথে আরেকটা নিউরনের ডেনড্রাইট সরাসরি যুক্ত থাকে না, একটা সূক্ষ্ম ফাঁকা সংযোগস্থল থাকে যেটাকে হচ্ছে সিন্যাপস বলে। প্রকৃতপক্ষে পরপর অবস্থিত দুইটা নিউরনের সন্ধিস্থল হলো সিন্যাপস। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের
সিনাপসের সংজ্ঞা আসতে পারে, এটা দিবা। একজন টার্মিনাল সিনাপসের মধ্য দিয়ে তড়িৎ, রাসায়নিক বা ইলেকট্রোকেমিক্যাল পদ্ধতিতে স্নায়ুতরণা প্রবাহিত হয়। সিনাপসে নিউরো হিউমার নামে একটা তলপরতা থাকে। এখানে নিউরনের মধ্যে দিয়ে স্নায়ুতরণা প্রভাবিত হয়ে সিনাপস অতিক্রম করে পরবর্তী নিউরনে যায়, অর্থাৎ এর ভিতর দিয়ে স্নায়ুদ্দীপনা বা স্নায়ুতরণা একদিক থেকে পরিবাহিত হয়। মানুষের মস্তিষ্কে 100 বিলিয়ন নিউরন রয়েছে এবং প্রতিটি নিউরন 7 থেকে 10,000 নিউরনকে সিনাপস সংযোগে সংযুক্ত করে থাকে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। দেখো তাহলে হচ্ছে আমাদের তাহলে হচ্ছে আমাদের মনে করো এই যে এই জিনিস, এই ছবিটার দিকে আমরা একটু খেয়াল করি। মনে করো এটা একটা একজনের ডেনড্রাইট, আরেকটা একজনের একটা নিউরনের ডেনড্রাইট আর আরেকটা নিউরনের একজন প্রান্ত। এই দুটো হইতেছে আমরা বলছি না যে সিনাপস করে, মানে কাছাকাছি আসে, যেটার মধ্যে দিয়ে আমাদের ওই ইনফরমেশনগুলো যাচ্ছে, কি বলে সেন্সেশনটা যাচ্ছে একটা থেকে আরেকটাতে। তো এটা যে যাচ্ছে এখন দুইটা একসাথে একটা সংস্পর্শে আসতেছে, কিন্তু এটা দুইটা ডিরেক্টলি এদেরকে টাচ করে থাকে না, যে টাচ করে আসে এই কারণে একটার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এরকম হয় না। এরা কি করে, কাছাকাছি আসে বাট এদের মধ্যে একটা গ্যাপ থাকে। হ্যাঁ, এই গ্যাপের মধ্যে দিয়ে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে তাড়নার প্রবাহ হয়। এটাই হচ্ছে বলছে, ঠিক আছে? খুব বেশি কিছু লাগবে না, জাস্ট এইটুকু হচ্ছে জেনে রাখলেই হবে ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে যে মেরুরজ্জুর প্রস্থচ্ছেদটা এটা একটু দেখে নিবা, যে কী বলছি, শ্বেত পদার্থটা বাইরে থাকে। হ্যাঁ, শ্বেত পদার্থ বাইরে, ধূসর পদার্থটা হচ্ছে ভিতরে। আর এই যে এটা হচ্ছে আমাদের এই যে এইচ শেপটা একটা ইসে থাকে আমাদের, যদিও এইচ শেপ থাকে, এটা আবার নিচের দিকে একটু মোটা থাকে, উপরের দিকে এত কিছু পড়া লাগবে না। ওই হিসাব বাইরে শ্বেত পদার্থ, ভিতরে শ্বেত পদার্থটা। আচ্ছা, এই কাজটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে নিউরনের প্রধান কাজ কি? উদ্দীপনা বহন করা অনুভূতিবাহী সংবেদী নিউরন গ্রাহক অঙ্গ থেকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে বা মোটর বা আগ্রাবাহী নিউরন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে কার্যকরী অঙ্গে উদ্দীপনা প্রেরণ করে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে হচ্ছে আমরা কাহিনী একটু খেয়াল করবো, যে উদ্দীপনার কাহিনীটা, ঠিক আছে? এটা একটু বোঝার জন্য একটা টর্চ লাইট দিয়ে মনে করো তোমার বন্ধুর চোখে আলো ফেলা, তাইলে কি হবে? আলো পড়ার সঙ্গে সঙ্গে চোখ ছোট হয়ে যাবে না? নর্মালি চিন্তা করে, এটা মুখস্থ করা লাগবে না। এটা কেন হয়? মানে এই যে আলোর উদ্দীপনাটা আমরা রেটিনা থেকে মস্তিষ্কে গেল, এই মস্তিষ্কে যাওয়ার পরে কি হলো, এই নির্দেশে মানে এখান থেকে সেন্সেশনটা গেল, যাওয়ার পরে কি হবে, ওই মস্তিষ্কে একটা উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি হবে, যে আমাদের আইরিশের বৃত্তাকার আইরিশটাকে সংকুচিত করতে হবে। হ্যাঁ, কারণ বাইরে থেকে লাইট আসতেছে এটাকে কন্ট্রোল করার জন্য। তো তখন কী হবে, আইরিশের বৃত্তাকার পেশিগুলো সংকুচিত হয়ে যাবে, এই কারণে আমাদের চোখের রেটিনা মানে চোখের তারাটা ছোট হয়ে যাবে। তো চোখের মনি ছোট হয়ে গেলে তখন হচ্ছে উদ্দীপনার আকস্মিকতায় স্বয়ংক্রিয় প্রতিক্রিয়া সৃষ্টি হওয়ার কারণে তৎক্ষণাৎ চোখ বন্ধ হয়ে যেতে পারে, যায় আর কি। তো এটাই হতেছে আমাদের একটা প্রতিবর্তী ক্রিয়ার উদাহরণ। এখন দেখো প্রতিবর্তী ক্রিয়া জিনিসটা কি আল্লাহ। আচ্ছা দেখো, প্রতিবর্তী ক্রিয়া বলতে উদ্দীপনার আকস্মিকতা এবং তার কারণে স্বয়ংক্রিয় প্রতিক্রিয়াকে বোঝায়। আচ্ছা, খুব একটু কঠিন সংস্কৃত ভাষার সংজ্ঞা হলেও খুব বেশি কঠিন আসলে না। দেখো, মনে করো তোমার হঠাৎ করে আঙুলে সুই ফুটছে। আচ্ছা, এখন দেখো, এখন তোমার বই দেখা লাগবে না, এখন হচ্ছে আপুর কথা একটু শোনো। মনে করো তোমার আঙুলে একটা সুই ফুটছে বা হাতে একটা গরম কিছু পড়ছে। হ্যাঁ, হাতে একটা গরম কিছু পড়লে কী হয়, সাথে সাথে হাতটা আমরা সরাই নিই, বা হচ্ছে আঙুলে সুই ফুটছে মনে করো, তাহলে কী করবো, ওই জায়গায় একটা মানে ব্যথা পাবে না, তাহলে হচ্ছে দ্রুত তুমি হচ্ছে সরাই নিবা হাতটা। এটা কেন হয়? এটা প্রতিবর্তী ক্রিয়ার ফল। হ্যাঁ, এখন এই জিনিসটাকে আমরা মানে এই জিনিসটা আমাদের মাথায় এমনভাবে সেট হয়ে গেছে, আমরা হচ্ছে এটাকে চাইলেও কন্ট্রোল করতে পারবো না, ঠিক আছে? এটা তোমার হবেই, মানে এটা তোমার মানে তুমি কিছু বুঝার আগেই তোমার এটা অটোমেটিক্যালি হয়ে যাবে, বুঝছো? প্রতিবর্তী ক্রিয়াটা এরকম ব্যাপার। তো এখন এটাকে আমরা কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবো না, সুষমনা কারণ এটা কি, এটা হইতেছে আমাদের মস্তিষ্ক দিয়ে নিয়ন্ত্রণ হয় না, এই জন্য আমরা ব্রেনে এটা টের পাওয়ার আগেই হইতেছে কাজটা হয়ে যায়। এটা কী দিয়ে নিয়ন্ত্রিত হয়? তাহলে সুষমনা কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয়। এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো, অর্থাৎ যেসব উদ্দীপনার প্রতিক্রিয়া মস্তিষ্ক দিয়ে না হয়ে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হয় তাকে হচ্ছে প্রতিবর্তী ক্রিয়া বলে, ঠিক আছে? অসতর্কভাবে সেলাই করার সময় আঙুলে সুচ ফুটলে তাৎক্ষণিকভাবে হাত অন্যত্র সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়াটা এভাবে ব্যাখ্যা করা যায়। আচ্ছা দেখো, আঙুলে যখন সুই ফুটলো তখন, আচ্ছা এটাও অ্যাগেইন তোমাদের এটা বই আপাতত দেখা লাগবে না, আগে আমি বলে নিই, কারণ হতেছে বই অনেক কোচিং করে লিখছে এবং প্রথমবার বই দেখে আমি অনেক ভয় পেয়েছিলাম। এখন তোমরা আগে আমার কথা শুনো, কিন্তু এটা এতটা কঠিন না। মনে করো আঙুলে তোমার সুই ফুটছে, তো আমাদের আঙুলে কি, আঙুলের ত্বকটা ফার্স্টে ক্ষতিগ্রস্ত হবে না, কারণ স্কিনেই তো এই যে ফুটতেছে। আঙুলে সুই ফুটলো তাহলে হচ্ছে ত্বকে অবস্থিত, ত্বকে কি আমাদের সেন্সেশন মানে সংবেদী নিউরনগুলো আছে না, সংবেদী নিউরনগুলো মানে যারা হচ্ছে আমাদের এই সেন্সারি ইম্পালসটা নিয়ে যাবে, হ্যাঁ
ওই সংবেদী নিউরনগুলো ব্যথার উদ্দীপনাটা রিসিভ করলো, রিসিভ করে কি করবে আমাদের রিসিভ করে, আচ্ছা তো ফার্স্টে কী হবে আমাদের সেন্সেশনটা রিসিভ করে আমাদের হচ্ছে নিয়ে যেতে হবে আমাদের ওই যেহেতু আমাদের কী বলে সুষুম্না কাণ্ড দিয়ে নিয়ন্ত্রিত হবে, তো ওই পর্যন্ত নিয়ে যেতে হবে, তারপর ওখান থেকে উপযুক্ত প্রতিবেদন এসে হচ্ছে কাজ করবে, তাই না? তো আমাদের এই ব্যথার উদ্দীপনাটা গ্রহণ করলো এখানে, তাহলে আমাদের গ্রাহক অঙ্গকে উদ্দীপনা গ্রাহক অঙ্গ ত্বক, এখানে ত্বক গ্রাহক অঙ্গ হিসেবে কাজ করে। এরপরে আঙুলের ত্বক থেকে উদ্দীপনা ওই সংবেদী নিউরনের একজনের মাধ্যমে কি এখন পরিবহন হইতে হবে, পরিবহনের মাধ্যমে কই গেল স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছাবে। এরপরে কি হবে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করার সময় স্নায়ুকাণ্ডের ধূসর অংশে অবস্থিত সংবেদী নিউরনের একজন, আচ্ছা ধূসর অংশ কিন্তু একদম মাঝখানে থাকে, মানে একদম ভিতরে চলে গেছে স্নায়ুকাণ্ডের। এখন ওখানে একজনগুলা থেকে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মধ্যবর্তী রিলে নিউরনের মাধ্যমে মোটর বা আগ্রাবাহী স্নায়ুর কোষে ডেন্ড্রাইটে প্রবেশ করে। আচ্ছা এটা কিন্তু কোনো কঠিন কথা লিখে নেই, তড়িৎ রাসায়নিক হ্যান্ড দেখে হচ্ছে ভয় পেয়ে যাবে, বাট কাহিনীটা খুবই সিম্পল। আমরা তো জানি যে একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে সিনাপস হয় ওখানে তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে ইনফরমেশন যায়। তো এই জিনিসটার চিন্তা বাদ দিয়ে দাও, তোমরা জাস্ট এটা ভাবো যে আমাদের ওই উদ্দীপনা একটা হচ্ছে মানে আমাদের যেহেতু স্নায়ুকাণ্ডের ধূসর অংশে পৌঁছেছে সেটা সেন্সেশনটা, তো এখন কি হবে ওইখানে হচ্ছে ওখানে আমাদের আর কি প্রতিবেদনটা তৈরি হলে এখন যে আমাদের মানে মোটর নিউরনে যে আমাদের একটা কি বলে ডিরেকশন যাবে, এই ডিরেকশনটা কিভাবে যাবে, এই ডিরেকশনটা ওই তড়িৎ রাসায়নিক পদ্ধতিতে উদ্দীপনা মধ্যবর্তী রিলে বা নিউরনের মাধ্যমে মোটর বা আগ্রাবাহী স্নায়ুকোষে ডেন্ড্রাইটে যাবে, ডেন্ড্রাইটে গেল, তো ডেন্ড্রাইটে যাওয়ার পরে কি হবে উদ্দীপনা ওই ডেন্ড্রাইট কী করবে এখন আমাদের মোটর নিউরনে যেহেতু গেছে একদম উদ্দীপনা আমাদের ওই মানে যেই জায়গায় কাজ হবে মানে কাজ করতে হবে ওই মানে যে কাজ করবে আর কি সে পর্যন্ত পৌঁছে দিবে, মানে আমাদের ওই পেশি পর্যন্ত পৌঁছে দিলে পেশি সংকোচন ঘটবে আর কি, পেশি সংকোচন ঘটবে, ফলে উদ্দীপনা স্থল থেকে হাত দ্রুত আপনি সরে যায় আর কি। এই যে এখানে একটা ছবি দিয়ে বুঝেছে, দেখো আঙুলের ত্বকে হচ্ছে ফার্স্টে আমরা ব্যথার উদ্দীপনাটা নিলাম, এখানে ত্বক গ্রাহক অঙ্গ, তারপরে হচ্ছে এই যে এদিক দিয়ে হতেছে আমাদের এই যে এখানে হচ্ছে আমাদের যাচ্ছে একদম গ্রে ম্যাটারে চলে গেছে, দেখো এটা কিন্তু গ্রে ম্যাটার, হ্যাঁ এই পার্টটুকু হচ্ছে গ্রে ম্যাটার। তো তারপরে হচ্ছে এখান থেকে আবার আজ্ঞাবাহী নিউরনের কোষদেহ আছে, কোষদেহ ডেন্ড্রাইটের মাধ্যমে এই সে হয়ে হচ্ছে আমাদের এই মাসেলে হচ্ছে আমাদের ইম্পাস আসতেছে, তখন হাত সরে যাচ্ছে। আচ্ছা এরপরে হচ্ছে প্রান্তীয় স্নায়ুতন্ত্র গেল, এবার এটা হতেছে আমাদের গেল এবার পেরিফেরাল নার্ভাস সিস্টেম বা প্রান্তীয় স্নায়ুতন্ত্র। আচ্ছা ক্লাসটি আজকে শেষ তো করতেই হবে, আচ্ছা তাড়াতাড়ি পরে দেখো মস্তিষ্ক থেকে 12 জোড়া আমাদের ক্রেনিয়াল নার্ভ বের হয়েছে, সুষুম্না কাণ্ড থেকে 31 জোড়া পেরিফেরাল নার্ভ বের হয়েছে। এখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর শাখায় ভাগ হয়ে এগুলো আবার সর্বাঙ্গে ছড়ার পরে এদেরকে একত্রে প্রান্তীয় স্নায়ুতন্ত্র বলে। মস্তিষ্ক থেকে উৎপন্ন করটিক স্নায়ু, আচ্ছা চোখ নাক হ্যান ত্যান, আচ্ছা এটা একটু দেখে নিও। আর মেরুরজ্জ থেকে গুলা কী করে অঙ্গ প্রত্যঙ্গ চালন করবে, আচ্ছা এখন আমাদের স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র, দেখো যেসব অঙ্গের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না সেগুলোকে হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা, সেগুলো হচ্ছে স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র মানে স্বয়ংক্রিয় বুঝতেছি তো অটোনমিক নার্ভাস সিস্টেম, এগুলোর উপর আমাদের কোনো ইস্যু নেই, অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের হচ্ছে কোনো কন্ট্রোল নেই। তাহলে হচ্ছে কি এরকম কোন অঙ্গের উপর আমাদের ইস্যু নেই, স্মুথ মাসেল আছে যেখানে, তাই না? আচ্ছা হৃৎপিণ্ড অন্ত্র পাকস্থলী অগ্নাশয় এদের কাজে কিন্তু আমাদের মানে ভলান্টারি কোনো ইস্যু নেই, ইফেক্ট থাকতে পারে না। এসব তন্ত্রের কার্যকারিতার উপর মস্তিষ্ক মেরুজ্জের প্রত্যক্ষ প্রভাব না থাকে, এরা অনেকটা স্বাধীন এবং স্বতন্ত্রভাবে আপন কার্য সম্পাদন করে, এই জন্য অটোনমিক নার্ভাস সিস্টেম। এখন উদ্দীপনা সঞ্চালনটা কীভাবে হয় দেখো, আচ্ছা এটা তো আচ্ছা উদ্দীপনা সঞ্চালন দেখো পরস্পর সংযুক্ত অসংখ্য নিউরোতত্ত্বের ভিতর দিয়ে উদ্দীপনা বা তাড়না শেষ পর্যন্ত মস্তিষ্কে পৌঁছে। প্রতি সেকেন্ডে এর ব্যাগ 100 মিটার পার, তবে স্নায়ুর ধরনভেদের তারতম্য হতে পারে। পরিবেশ থেকে যে সংখ্যায় স্নায়ুর ভিতর দিয়ে পরিবাহিত হয়ে মস্তিষ্কে পৌঁছে তাকে স্নায়ুতাড়না বা উদ্দীপনা বলে। নিউরনের কার্যকারিতার ফলে উদ্দীপনার প্রয়োজনীয় অঙ্গগুলোতে সঞ্চালিত হয়, এটা মাংসপেশিতে সঞ্চালিত হলে পেশি সংকুচিত হয়ে সারা দেয়, ফলে প্রয়োজন মতো দেহের বিভিন্ন অংশে সঞ্চালিত হয়। আচ্ছা অত ইম্পর্টেন্ট কিছু বল নেই, যে দুটো লাইন ইসে করছি এগুলো ইম্পর্টেন্ট। এটা গ্রন্থিতে পৌঁছলে রসকরিত হয়, অনুভূতিবাহী স্নায়ু উত্তেজিত হলে সেই উত্তেজনা মস্তিষ্কের দিকে অগ্রসর হয়। এই যে এইসব উপলব্ধিগুলো দেওয়া আছে, এই জিনিসটা একটু দেখাই, দেখো ছবিটা খেয়াল করো। সূর্য থেকে আসা আলো, হ্যাঁ বইয়ের পাতায় যখন প্রতিফলিত হয় আর এটা হচ্ছে আমাদের চোখে প্রতিফলিত হয় তখন কিন্তু আমরা দেখি, হ্যাঁ। তো এখন দেখো
আচ্ছা এটা জিনিসটা, আচ্ছা এই কথাটা আগে একটু পড়ে আসি। দাঁড়াও, স্নায়ুতরণে কীভাবে কাজ করে একটা উদাহরণ দিয়ে দেখানো যায়। হ্যাঁ, মনে করো তুমি শিক্ষকের শ্রুতলিপি শুনছো, মানে টিচার ডিরেকশন দিতেছে, তুমি লিখতেছো। হ্যাঁ, এখন পুস্তক থেকে আলো প্রতিফলিত হয়ে শিক্ষকের চোখের রেটিনায় উদ্দীপনা জাগালে স্নায়ুতরণের সৃষ্টি হয়। এটা চোখের স্নায়ু দিয়ে মস্তিষ্কের দৃষ্টিকেন্দ্রে পৌঁছে, সেখান থেকে তাড়নার পরপর চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র প্রভৃতি হয়ে মুখমণ্ডলের ঐচ্ছিক পেশিকে নির্দেশ দেয়। মুখমণ্ডলের পেশি সংকুচিত হয়ে প্রসারিত হয়ে সাড়া দেয়। আর সেখানে শিক্ষকের কথা বলার পেশিগুলো হলো প্রধান সারা অঙ্গ। হ্যাঁ, আচ্ছা আর হচ্ছে শিক্ষকের কথা বাতাসে তরঙ্গ সৃষ্টি করে, এই তরঙ্গ, আচ্ছা আচ্ছা ওয়েট, আমি এটা একটু যদি ইসে করে বলি। মনে করো টিচার যখন আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, হ্যাঁ নর্মালি এখান থেকেই বলি, টিচার মনে করো ক্লাসে লেকচারে বলতেছে, আমরা হইতেছে ওটা শুনে শুনে খাতায় লিখতেছি। এটা তখন কি হয়, টিচার তো একটা বই দেখে বা কিছু দেখে যখন বলতেছে, মনে করো এটা কেন দেখতেছে কারণ হচ্ছে কোনো লাইট সোর্স, বা ধরো সূর্য, দিনের বেলা হলে সূর্য বা কোনো লাইট সোর্স থেকে আলো বইয়ের পাতায় পড়তেছে, ওইটা আমাদের মানে শিক্ষকের চোখে পড়তেছে। তো চোখে প্রতিফলিত হলে কি রেটিনায় একটা উদ্দীপনা সৃষ্টি হচ্ছে, তো উদ্দীপনা সৃষ্টি হওয়ার কারণে আমরা হচ্ছে দেখতে পারতেছে। তো এই দেখার কারণে এই মানে ওই সেন্সেশনটা আমাদের মস্তিষ্কে দৃষ্টিকেন্দ্র আছে, ওখানে হচ্ছে পৌঁছানোর কারণে ওই আমরা দেখতে পারতেছি। প্লাস ওই যে দৃষ্টিকেন্দ্রে পৌঁছাচ্ছে, সেখান থেকে চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র প্রভৃতি হয়ে হচ্ছে আমাদের মানে শিক্ষক তো চিন্তা করতেছে, তাই না, মানে সে তো হচ্ছে দেখে ওইটা বুঝে কিছু একটা বলতেছে, আমাদেরকে ডিরেকশন দিচ্ছে, তার মাথায় চিন্তা করা লাগতেছে। তো ওইটাই চিন্তাকেন্দ্র, স্মৃতিকেন্দ্র হয়ে তারপরে তার মুখের মাসেলকে নির্দেশ দিচ্ছে। মাসেলকে নির্দেশ না দিলে মাসেল দিয়ে তো আমাদের মুখ চালায় বলতে হবে কথা, তাই না। তো এটাই তো দিচ্ছে, তারপরে হচ্ছে টিচার বলতেছে, এরপরে কি হচ্ছে, ওইটা তো আমাদের কান পর্যন্ত আসতে হবে। কীভাবে আসবে, শব্দ তরঙ্গের মাধ্যমে। এটা হচ্ছে ইসে করে আমাদের কানের যে ইসে আছে, আচ্ছা ছাত্রের কানের যে পর্দা আছে, কানের পর্দায় হচ্ছে উদ্দীপনা জাগাচ্ছে। তো কানের পর্দায় উদ্দীপনা জাগানোর কারণে আমরা কি হচ্ছে এই ডিরেকশন, এই মানে সেন্স আবার হচ্ছে আমাদের শ্রবণ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কের শ্রবণ কেন্দ্রে পৌঁছাচ্ছে। তাহলে হচ্ছে সেখান থেকে এখন আমরা একটা কিছু শুনতেছি, শোনার পরে এগেইন আমাদের চিন্তা কেন্দ্র, স্মৃতি কেন্দ্র, এগুলো হচ্ছে ইসে হইতেছে, এগুলো হচ্ছে আমাদের কি বলে মানে উদ্দীপিত হচ্ছে আর কি, প্রভৃতি হয়ে তো উদ্দীপিত হচ্ছে। এরপরে কি হচ্ছে, আমাদের ওই কারণে আমাদের মোটর যে নিউরনগুলো আছে ওগুলোর উপর একটা ডিরেকশন যাচ্ছে, তারপরে আমরা ওই হাতের মাসেল চালায় হচ্ছে আমরা লিখতেছি। আচ্ছা, ছাত্রের ক্ষেত্রে প্রধান সারাঙ্গ কোনটা, পেশি। আর হচ্ছে শিক্ষকের ক্ষেত্রে প্রধান সারাঙ্গ হচ্ছে আমাদের কথা বলার পেশি। আচ্ছা, মুখের এই জিনিসগুলো, এই দুইটা জিনিস কিন্তু এমসিকিউ দিয়ে দিতে পারে, বুঝছো। যদিও খুবই উইক টাইপের কোশ্চেন, আমার কাছে মনে হয় না খুব বেশি ইম্পর্টেন্ট, তারপরে ওটা দিতে পারে। তো মানে আমার সময় দিছিল, তো একটু পড়ে রেখো। আচ্ছা, এখন দেখো হরমোন, এর একটা ভালো জায়গায় আসছি আমরা। হ্যাঁ, হরমোন যদি ইসে করে পড়ে যায় অনেক ইন্টারেস্টিং। মানুষ এবং বিভিন্ন প্রাণীর দেহে এক বিশেষ ধরনের নালীবিহীন গ্রন্থি থাকে। হ্যাঁ, নালীবিহীন এসব গ্রন্থি থেকে নিঃসৃত রস রক্তের মাধ্যমে প্রবাহিত হয়। আচ্ছা দেখো, আমাদের মানে এইসব কোষে নালী নাই, যে মানে সরি এইসব গ্রন্থির মানে নালী নাই, তো মানে নর্মালি এমনি আর কি কতগুলো ক্লাস্টার এর মতো আর কি পড়ে আসে। তো এখন এটার থেকে যেই সিক্রেশন হবে, সেটা যদি কোনো নালী না থাকে তাহলে কি যাইতে পারবে? আমাদের রক্ত যেরকম বদ্ধ রক্ত সংবহন হয়, বিভিন্ন রক্ত নালী দিয়ে প্রবাহিত হয়, এটা তো ওইভাবে যাইতে পারবে না। তাইলে হচ্ছে আমাদেরকে এখান থেকে কি হবে, তৈরি হওয়ার পরে এগুলো বের হয়ে যাবে, সিক্রেশন হয়ে যাবে, সিক্রেশন হয়ে ব্লাডে মিশে যাবে, তারপরে হচ্ছে পরিবাহিত হবে। এই জিনিসটা মনে রাখবো হরমোনের ক্ষেত্রে। তো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে শারীরবৃত্তীয় কাজ নিহত করে। নালীবিহীন গ্রন্থি থেকে নিশ্চিত এই ধরনের রসকে হরমোন বলে। হরমোন পরিবহনের জন্য কোনো পৃথক নালী নেই, এটা কিন্তু অলওয়েজ, যদি নালী থাকতো হরমোন হবে না, এটা এত বেশি ইম্পর্টেন্ট জিনিস। কোনো হরমোন গ্রন্থির নালী নেই, এটা মনে রাখবো। হরমোন রক্তস্রোতের মাধ্যমে পরিবাহিত হয়ে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছে এবং কোষের প্রাণনাশনিক কার্যকলাপকে প্রভাবিত করে, জৈবিক কার্যাবলী সুষ্ঠুভাবে পরিচালিত করে। সুস্থ দেহের চাহিদা অনুসারে গ্রন্থি থেকে অবহিত ধারায় হরমোন নিশ্চিত হয়, তবে প্রয়োজন অপেক্ষা কম বা বেশি পরিমাণ নিশ্চিত হলে আবার সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা দেখো, এখানে একটু দেখো, আমাদের ফার্স্ট থেকে একটার পর একটা আসি। হ্যাঁ, আমাদের এই যদি আমাদেরকে জিজ্ঞেসও করে এই সিরিয়াল ওয়াইজ আমরা বলবো, ঠিক আছে। আচ্ছা, জিজ্ঞেস তো তোমাদের করা, তো তার ভাইবা নাই, তারপরে এই সিরিয়ালটা মনে রাখাটা বেসিকের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ফার্স্টে, এখন দেখো আমাদের খালি পরীক্ষা আসার জন্য পড়ালেখা করার ব্যাপারটা কিন্তু এরকম না। তোমরা এখন 9, 10 অনেক ইম্পর্টেন্ট আছে, তোমাদের এখন যে বেসিকটা নিয়ে যাবে এটা তোমাদের ফিউচারে অনেক ইফেক্ট করবে, স্পেশালি অ্যাডমিশনে। তো এই জন্য ভালো মতো পড়ো। দেখো ফার্স্টে আমাদের হাইপোথ্যালামাস থেকে এই যে জায়গাটায়, হ্যাঁ
হাইপোথ্যালামাস মনে আছে, আমরা একটু আগেই পড়ে এসেছি। এটা আমার কিসের পার্ট বলতো? অগ্র মস্তিষ্কের পার্ট। এই যে হাইপোথ্যালামাস, এটা হচ্ছে আমাদের একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখান থেকে হরমোন সিক্রেশন হয়। তারপরে কি আছে আমাদের পিটুইটারি, এই যে এই জায়গাটা পন্সের সামনে। তারপরে আছে হচ্ছে আমাদের গলার পিছনে থাইরয়েড, হ্যাঁ থাইরয়েড। এর নিচে হইতেছে আমাদের প্যারাথাইরয়েড। তারপরে হচ্ছে আমাদের থাইমাস। থাইমাসের পরে এরপরে তো গেল, এরপরে হচ্ছে অ্যাড্রেনালটা। মানে কি, অ্যাড্রেনালটার আরেকটা নাম আছে বুঝছো? অ্যাড্রেনালটার আরেকটা নাম হচ্ছে আমাদের সুপ্রারেনাল। সুপ্রারেনাল, হ্যাঁ সুপ্রারেনাল। সুপ্রা মানে হচ্ছে উপর, সুপ্রা মানে হচ্ছে অ্যাকচুয়ালি উপর। তার মানে এটা আমাদের কিডনির উপরে থাকে। রেনাল মানে কিডনি, তাহলে হচ্ছে আমাদের কিডনির উপরে যেটা থাকে এটা হচ্ছে অ্যাড্রেনাল বা সুপ্রারেনাল। এরপরে এটার মাঝখানে হতেছে অগ্নাশয় বা প্যানক্রিয়াস থাকবে, তারপরে গর্ভাশয়, শুক্রাশয়। এইগুলো হতেছে আমাদের কতগুলো মানে হরমোন সিক্রেটিং গ্ল্যান্ড আর কি। এখন দেখো মানবদেহে কয়টা মুখ্য নারীবিহীন গ্রন্থির পরিচিতি কাজ নিশ্চিত হরমোন। আচ্ছা দেখো এখানে এখন হতেছে আমরা এখন আমরা সবগুলা নিয়ে একটুখানি ডেসক্রিপশান আলোচনা করব, হ্যাঁ। আচ্ছা এখন কাহিনী হচ্ছে তোমাদের ক্লাস আজকে অনেক বড় হয়ে যাবে যদি আমি পুরোটা শেষ করতে যাই। ক্লাস এটা আসলেই বড় চ্যাপ্টার, এটার জন্য 3টা ক্লাস নেওয়াই যায়। তো আমি হচ্ছে আজকে ক্লাস এখানেই শেষ করে দিই। হরমোনটা তোমাদের মানে তাড়াহুড়া করে পড়াইলে তোমরা বুঝবে না, এই জিনিসগুলো অনেক বেশি বুঝার তো থাক। আমি হচ্ছে আজকে এই পর্যন্ত ক্লাস অফ করে দিই, তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে বাকিটা পড়ে ফেলবো, হ্যাঁ। তাহলে হচ্ছে এটুকু পর্যন্ত পড়ে ফেলো, তোমরা ভালো মতো পড়বা। আর হচ্ছে আমাদের এক্সামগুলো অ্যাটেন্ড করো। আর নোট আমি যেটা বলছি প্লিজ বাবারা একটু নোট করেন, কারণ হচ্ছে আপনাদের এক্সাম চলে আসছে অনেক কাছাকাছি। আর আমি এখন যে ডিটেলে পড়াইতেছি এত ডিটেলে পড়ার আর কোনো সময় পাবো না। তোমাদের সামনে টেস্ট পেপার সলভের জন্য হচ্ছে মানে বসে যাইতে হবে, কারণ এই জাস্ট এরকম পড়লে তো হবে না। মানে জাস্ট খালি মানে বইয়ের বেসিকটা ক্লিয়ার করা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ এখন যেভাবে পড়াচ্ছে। আর এইভাবে আর পড়া সম্ভব না, কারণ তোমাদের সামনে তোমাদের টেস্ট পেপারও পড়তে হবে, তো তখন তুমি মানে সব কিছু পড়ে শেষ করতে পারবে না। তো এখন একটু কম চাপ নিয়ে যদি আমরা একটু ভালো মতো পড়ে ফেলি, ক্লাসগুলো করে ফেলি, তাহলে সামনে আমাদের চাপ ইনশাল্লাহ অনেক কমে যাবে, ঠিক আছে? তো সবাই ভালো মতো পড়ালেখা করে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।